আমার শ্বশুরমশাই একটা বড় অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যায়। আমরা যবে থেকে তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এসেছি তবে থেকে তিনি বেহুশ থাকতেন। যখন তার একটু জ্ঞান আসতো তখন সে স্টোর রুমের দিকে তাকিয়ে ইশারা করে ছটফট করত। আমরা যখন স্টোর রুমে গিয়ে দেখতাম তখন সেখানে কিছুই থাকতো না। একদিন সারাদিন স্টোর রুমে লুকিয়ে রইলাম। তারপর আমি যা দেখলাম সেটা দেখে আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়। আমি দেখলাম যে আমার নাম রেনু। 6 মাস আগে আমার বিয়ে কপিলের সাথে হয়েছিল। আসলে আমি আর কপিল একসাথে কলেজে পড়তাম। আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছিলাম। তারপর বাড়ির মতে আমরা বিয়ে করিনি। কপিলের বাড়িতে তার বাবা তার ছোট বোন থাকতো। কপিলের মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। কপিল তার বোন রেখার দেখাশোনা তার বাবাই করত। এখন বিয়ের পর সব দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। বাবার বয়স হয়ে যাচ্ছিল, তার শরীরও ঠিক থাকতো না, তার দেখাশোনাও আমাকেই করতে হতো। আর রেখা ক্লাস 12-এ পড়তো, তাই তাকেও নিজের মেয়ের মতো খেয়াল রাখতে হতো। তার পড়াশোনা, খাওয়া দাওয়ার সব দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছিল। আমি আমার বাপের বাড়ি যাবার সময় পেতাম না, কারণ শ্বশুরবাড়িতে শ্বশুর ননদের দেখাশোনার পর আমার আর সময় হতো না। একদিন সকালবেলা সময় ছিল, রেখা স্কুলে চলে গিয়েছিল। আমার শ্বশুর প্রতিবেশীর বাড়িতে সৎসঙ্গে গেছিল। আমি কপিলের জন্য জলখাবার বানাচ্ছিলাম। তখন কপিল আমাকে বলে, আমাকে ক্ষমা করে দাও। আমি তার কথা বুঝতে পারছিলাম না। তখন সে বলল, যখন থেকে আমাদের বিয়ে হয়েছে তখন থেকে তুমি খুব কম তোমাদের গ্রামের বাড়িতে যাবার সুযোগ পাও, এই জন্য আমি তোমাকে এত দায়িত্বের মধ্যে ফেলে দিয়েছি যে তুমি বাপের বাড়ি যাওয়ার সুযোগ পাও না। তখন আমি হেসে বললাম, কপিল, এটাই আমার সংসার। আর বাবা মার সাথে তো যখন আমার মন চায় আমি দেখা করে আসি। দূরে তো নয়, পাশের গ্রামেই তো মা বাবা থাকে। তখন কপিল বলল, হ্যাঁ, এটাও ঠিক। এভাবেই হাসি খুশিতে দিন কাটছিল। একদিন শ্বশুর বলেন, যাবি বন্ধুর সাথে দেখা করতে? যাব, পাশে শহরেই সে এসেছে। আসলে আমার শ্বশুর আগে গ্রামে থাকতেন। কপিল চাকরি পাওয়ার পর তারা শহরে চলে আসেন। আমার শ্বশুরের গ্রামে একজন বন্ধু পাশে শহরে এসেছেন। শ্বশুর বললেন, আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। আমি শ্বশুরকে বললাম, আমরাই তাকে বাড়িতে ডেকে নিই না। আপনার শরীরটা খুব একটা ভালো থাকে না, তাছাড়া এত রোদের মধ্যে বাইরে যাবেন, আমি তাদেরকেই বাড়িতে ডেকে নিই। তখন শ্বশুর বললেন, না না, বাড়িতে আসবে না। সে কোনো কাজে নিজের পুরো পরিবার নিয়ে এসেছে। সে ফোন করেছিল, এজন্য আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। আমি বললাম, ঠিক আছে, যান। শ্বশুর গাড়ি নিয়ে চলে গেল। ড্রাইভারের ছুটি ছিল, সেজন্য শ্বশুরকে গাড়ি চালিয়ে যেতে হয়েছিল। সে আগে ড্রাইভারের কাজ করত, সেই জন্য গাড়ি চালাতে তার কোনো অসুবিধা হয় না। আমি আমার নিজের কাজ করতে লাগলাম। কিছু ঘন্টা পরে কপিল দৌড়ে বলতে লাগলো, তাড়াতাড়ি চলো, বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার তো পায়ের তলা থেকে মাটি সরে গেল যে এটা কিভাবে হতে পারে। তারপর তাড়াতাড়ি আমরা শ্বশুরের কাছে পৌঁছে যাই এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়। সে কিছুদিন আইসিইউতে ভর্তি ছিল। ডাক্তার বলেছিল অবস্থা খুব খারাপ, যে কোনো কিছু হতে পারে। আমি ভগবানের কাছে শুধু এটুকুই প্রার্থনা করেছিলাম, যাতে শ্বশুর একদিন ঠিক হয়ে যায়। কিছুক্ষণ পরে ডাক্তার বলল, এখন উনি ঠিক আছে, কিন্তু পঙ্গু হয়ে গেছেন। এখন থেকে না উনি কথা বলতে পারবেন, না উনি হাঁটাচলা করতে পারবেন। এই কথা শুনে আমাদের মাথায় দুঃখের পাহাড় ভেঙে পড়ে। আমি, কপিল আর রেখাকে সামলে শ্বশুরকে বাড়িতে নিয়ে আসি। কিন্তু শ্বশুরের খুব কম জ্ঞান আসতো, সারাদিন বিভোর হয়ে থাকতেন। তারপর একদিন পরে অদ্ভুত অদ্ভুত ঘটনা শুরু হয়ে যায়। যখন শ্বশুরের জ্ঞান আসতো তখন সে স্টোর রুমের দিকে তাকিয়ে ইশারা করতেন, আর তার শরীর খারাপ হয়ে যেত। আর সে রেগে যেত। আমি কোনো রকমে শ্বশুরকে সামলে শান্ত করতাম। তারপর তাড়াতাড়ি গিয়ে স্টোর রুম দেখতাম, কিন্তু সেখানে কিছুই দেখতে পেতাম না। সব দিকে দেখার পর আমি ভাবতাম, হয়তো শ্বশুরের মনের ভুল, এই জন্য সেই রকম করছে। আর ডাক্তার বলেছিল মাথায় চোট লাগার জন্য সে এমন করছে। সেজন্য আমি ওনার কথায় এত মনোযোগ দেইনি। তারপর তাকে ওষুধ আর জল খাইয়ে দিই, কিন্তু আমার মন থেকে কথাটা বের হচ্ছিল না। শ্বশুর কেন স্টোর রুমের দিকে তাকিয়ে ইশারা করছিল? এখন তো তার এটা রোজকার অভ্যাসে পরিণত হয়েছিল। দিনের মধ্যে যতবার জ্ঞান ফিরত ততবার স্টোর রুমের দিকে তাকিয়ে ইশারা করত আর রেগে যেত। তার এই অবস্থা আমি দেখতে পাচ্ছিলাম না। আমি তাড়াতাড়ি কপিলকে ফোন করি।
অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে বলে, কি হয়েছে রিনু, বাবা ঠিক আছে তো? আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বিগত 2-3 দিন ধরে কিছু অদ্ভুত অদ্ভুত কাজ করছে। আমি আরও বললাম যে যখনই ওনার জ্ঞান ফেরে তখন তিনি স্টোর রুমের দিকে ইশারা করে, আর যখন ইশারা করেন তখনই তিনি রেগে যান, তার অবস্থা একদম ঠিক থাকে না। কপিল বলল, এটা কি করে হতে পারে? তুমি কি স্টোর রুম দেখেছো? আমি বললাম, হ্যাঁ, আমি রোজ স্টোর রুমে গিয়ে দেখি, কিন্তু সেখানে কিছুই থাকে না। কপিল চিন্তায় পড়ে যায়, যা শুনে স্টোর রুমের মধ্যে কি আছে যেটা দেখে শ্বশুরের অবস্থা এমন হচ্ছে। আমি ঠিক করেছি আমি শ্বশুরকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তার বলল, এখন উনি ঠিক নেই, এনার চিন্তা শক্তি কমে যাওয়ার কারণে মাঝে মধ্যে এমন করছেন। এখন আমরা এটাকে মনের ভুল ভেবে নিয়েছিলাম, তারপর আমরা সেই ঘটনাকে ভুলে যাই। তবে শ্বশুর হয়তো কোনো রহস্যর কথা বলতে চায়, তাই সেজন্য তিনি স্টোর রুমের দিকে ইশারা করা বন্ধ করে না। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। আমি প্রায় 2-3 দিন স্টোর রুম গিয়ে দেখে আসতাম, কিন্তু আমি সেখানে কিছুই দেখতে পেতাম না। আমি এই ব্যাপারে রেখার সাথে কথা বলেছিলাম। সে বলল হয়তো বাবার বড় কোনো মনের ভুল হয়েছে। আমি আর কপিল ঘরে বসে কথা বলছিলাম। তখন কপিল বলে, যেখানে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে আমার এক বন্ধুর দোকান আছে। আমার বন্ধু বলেছিল আশেপাশে কোনো ভিড় ছিল না, আর নাই কোনো ট্রাফিক ছিল। সামনে থেকে একটা টেম্পো গাড়ি এসে তোমার বাবার গাড়িতে ধাক্কা মেরে দেয়। বন্ধুটা আরও বলে যে আমার মনে হয় সে জেনে বুঝেই ধাক্কা দিয়েছে। তখন আমি কপিলকে বলি, এটা কি করে হতে পারে? শ্বশুরের কারো সাথে যেন কোনো শত্রুতা থাকবে। তখন কপিল বলতে থাকে, বাবা এত ভালো মানুষ যে নিজের শত্রুকেও বন্ধু বানিয়ে নেবে, তার কিভাবে শত্রু থাকতে পারে? আমি আরও একটা কথা ভাবছি, রেনু, আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন টেম্পোটা সেখানে ছিল, কিন্তু টেম্পোর ড্রাইভার সেখানে ছিল না। আমার বাবার এরকম অবস্থা দেখে সেই ব্যাপারে এতটা গুরুত্ব দেইনি আর কোনো পদক্ষেপ নেইনি। আমরাও কপিলের কথা ঠিক বলে মনে হয়েছিল। আমি কপিলকে বললাম, চলো আমরা পুলিশের রিপোর্ট লেখাই। সত্যটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি কেউ ইচ্ছা করে এমন করেছে? আমরা কথা বলছিলাম, তখন রেখা সেখানে আসে। বলে বাবার জ্ঞান ফিরে এসেছে আর তার ঘর থেকে কিছু ভাঙার শব্দ হচ্ছে। আমি দৌড়ে শ্বশুরের ঘরে গিয়ে দেখি শ্বশুরের জ্ঞান ফিরে এসেছে আর সে বারবার স্টোর রুমের দিকে ইশারা করছে। এখন তো আমার আর কপিলের এটা মনের ভুল করে মনে হচ্ছিল না। অনেক সাবধানে স্টোর রুমের প্রতিটা জিনিস ভালো করে দেখেছিল, তার পিছনের দরজা দিয়ে দেখেছিল, কিন্তু সেখানে কিছুই দেখতে পাইনি। এখন তো আমরা কিছুই বুঝতে পারছিলাম না যে আসলে হচ্ছেটা কি। তখন কপিল স্টোর রুমের তালা লাগিয়ে দেয় আর তার সামনে একটা পর্দা দিয়ে দিল যাতে বাবা স্টোর রুমের দিকে না তাকায়। কিন্তু তারপরেও শ্বশুরের আচরণে কোনো পরিবর্তন আসে না। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম, তখনই আমার মাথায় আসে স্টোর রুমের ভিতরে ঢুকিয়ে বসে থাকলে কেমন হয়। এতে দেখতে তো পাবো যে তার ভিতর কি আছে। কারণ হতে পারে শ্বশুর সত্যিই কি বলার চেষ্টা করছে, আর আমরা এটাকে তার মনের ভুল ভেবে গুরুত্ব দিচ্ছি না। আমি কপিলকে এই কথাটা বলি। তখন কপিল বলে যে কথাটা কাউকে বলবো না, আবার যখন জ্ঞান ফিরবে তখন আমি তাকে বলে দেবো যে তুমি বাপের বাড়িতে গেছো, আর একদিনের জন্য আমি বাবার দেখাশোনা করে নেব। তুমি স্টোর রুমের মধ্যে পুরো একটা দিন লুকিয়ে থাকো, নজর রেখো। আমি রুমে গিয়ে বসেছিলাম, সেখানে বসে রইলাম। আর কপিল সেদিন বাড়িতে থেকে বাবার দেখাশোনা করছিল। রেখা স্কুল থেকে ফিরে এসে জিজ্ঞাসা করতে থাকে যে বৌদি কোথায় গেছে। তখন বলে যে রিনু বাবার বাড়িতে গেছে, তার কিছু কাজ আছে সেই জন্য। যখন সন্ধ্যা হলো তখন আমি দেখলাম যে স্টোর রুমের পিছনের গেট খুলে গেল, যেটা বাইরে থেকে বন্ধ ছিল, আর দেখলাম ভেতরে কোনো একটা ছেলে প্রবেশ করেছে আর তার সাথে রেখাও ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি পুরো ব্যাপার জানার জন্য সেখানে বসে রইলাম। তারপর রেখা আর সেই ছেলেটা ভেতরে আসে। রেখা তাকে বলে, এখন থেকে আমরা আর এখানে দেখা করব না, তুমি অন্য কোনো জায়গা দেখো। দাদা বৌদির বাবার ইশারা সারাক্ষণ গুরুত্ব দিতে শুরু করেছে। সেই ছেলেটা বলে যে ঠিক আছে, তুমি আমার বাড়িতে চলে আসবে। এরপরে আমি আর না থাকতে পেরে বাইরে বেরিয়ে আসি। আমাকে দেখে তারা ঘাবড়ে যায়। সেই ছেলেটা সেখান থেকে পালাতে যায়। তখনই আমি তার শার্ট ধরে ফেলি আর চিৎকার করতে থাকি। এরই মধ্যে কপিল সেখানে চলে আসে আর ছেলেটাকে ধরে এক চড় মারে। আমাকে জিজ্ঞাসা করে সেখানে কি হচ্ছিল। তখনই বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও, এটা আমার বয়ফ্রেন্ড রাহুল। আমি আর রাহুল একে অপরকে অনেক ভালোবাসি। এই জন্য রাহুলের সাথে দেখা করার জন্য আমি তাকে এখানে ডাকতাম, কারণ আমি বাইরে যেতে পারতাম না। আমি রেখাকে বললাম, তুমি তো এই ব্যাপারে আগে কখনো কিছু জানাওনি, আর নাই আমি কখনো কিছু জানতে পেরেছি।
তখন সে বলে, বৌদি যখন তুমি রান্নাঘরে কাজ করতে তখন আমি রাহুলকে দরজা দিয়ে ভেতরে আনতাম, আর আমরা নিজেদের মধ্যে কিছু সময় কাটানোর পর আমি আবার এই দরজা দিয়ে তাকে বার করে দিতাম। তখন আমি বললাম, শ্বশুর তাহলে ইশারা কেন করতো? তখন রেখা বলে যে আমাকে আর রাহুলকে একসাথে বাবা একবার দেখে ফেলেছিল। আমি ভয় পেয়ে গেছিলাম যে বাবা না কপিল দাদাকে সব বলে দেয় তাহলে তো আমাদের মেরে ফেলবে, কিন্তু বাবা এমন কিছুই করেননি। তখন রাহুল বলল, মনে হয় উনি আমাদের উপর নজর রাখছে। তখন রাহুল প্ল্যান বানিয়েছিল আর বলেছিল, চলো আমরা এনার অ্যাক্সিডেন্ট করে দেই যাতে সে পঙ্গু হবে আর তার কথা বলার ক্ষমতাও চলে যাবে। এই জন্য সে সব সময় স্টোর রুমের দিকে তাকে ইশারা করত, কারণ সে সব জানতো যে আমি রাহুলকে দেখা করার জন্য স্টোর রুমে ডাকি। বাবা তোমাদের এটাই বলতে চেয়েছিল যে আমি রাহুলের সাথে গিয়ে স্টোর রুমে দেখা করি, তোমরাও যাও গিয়ে দেখে এসো। এখন তো কপিলের চোখ থেকে জল পড়ছিল আর সে বলতে থাকে, এটা তুমি কি করে দিলে রেখা? আমাদের এত হাসি খুশিতে ভরা পরিবারকে তুমি এইভাবে নষ্ট করে দিলে। আর তুমি যদি রাহুলকে এতই ভালোবাসতে তখন আমাদের বলতে পারতে। আমি আর রিনু যখন ভালোবেসে বিয়ে করেছি তখন তোমাদের ভালোবাসাও মেনে নিতাম। তুমি নিজের ভালোবাসার জন্য নিজের জন্মদাতা বাবার অ্যাক্সিডেন্ট করিয়ে দিলে, তবে তার অবস্থা দেখো, দিনরাত সে কষ্ট পাচ্ছে। তখন রেখা কাঁদতে লাগলো আর বলল, আমাকে ক্ষমা করে দাও দাদা, আমি প্রেমে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে কোনটা ঠিক আর কোনটা ভুল আমি বুঝতে পারিনি। আর আমি রাহুলকেও হারাতে চাইনি। আমি ভয় পেয়েছিলাম যে যদি বাবা তোমাকে সব বলে দেয় তবে তুমি রাহুলের সাথে উল্টোপাল্টা কথা বলবে, এই জন্য আমি বাবার অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছিলাম। তারপর কপিল সব শুনে মাটিতে বসে পড়ে আর কাঁদতে থাকে যে রেখাকে আমরা নিজের মেয়ের মতো লালন পালন করেছিলাম, যাকে কখনো মায়ের কমতি অনুভব করতে দিইনি। বাবা যে রেখার জন্য নিজের সবকিছু বাজি লাগাতেও রাজি ছিল, সে রেখাই নিজের বাবাকে পঙ্গু বানিয়ে দিল শুধু একটা মাত্র ছেলের জন্য। আমার তো লজ্জা লাগছিল এটা ভেবে যে কোনো মেয়ে তার বাবার সাথে এমন করতে পারে। আমি যখন শ্বশুরের দিকে তাকাতাম আমার রাগ হতো, কষ্ট হতো যে একজন বয়স্ক মানুষের এটা কি অবস্থা করে দিয়েছিল তার নিজেরই মেয়ে। কপিল রাহুলের ব্যাপারে খোঁজখবর নিয়েছিল। রাহুল ভালো ছেলে ছিল না, নেশা করত আর তার চুরি করার অভ্যাস ছিল। যখন এসব কথা রেখা জানতে পারে তখন সে পুরোপুরি ভেঙে পড়ে। আমরা কোনো রকমে তাকে সামলাই আর তাকে ক্ষমা করে দিই, আর কী বা করতে পারি। রেখার বয়স অতটাও ছিল না যে ঠিক ভুলের পার্থক্য বুঝতে পারবে, সেজন্য সে রাহুলের হয়ে প্রেমে পড়ে গিয়েছিল। কিন্তু এখন কথা দিয়েছিল যে আজকের পর থেকে সে আর অচেনা কারোর উপর বিশ্বাস করবে না, তার নিজের সব কথা আমাদেরকে বলবে। আমরা খুশি হয়েছিলাম এই ভেবে যে রেখা এখন এই সব কিছু থেকে বেরোতে পেরেছিল। রেখার এই ভুলটাই প্রথম আর শেষ ভুল ছিল। যখন এসব কথা আমরা বাবাকে বলি তখন তার চোখেও জল চলে আসে। সেই দিনের পর থেকে আর কখনো শ্বশুর স্টোর রুমের দিকে তাকে ইশারা করেনি, আর শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। আমার মুখে হাসি ফিরে এসেছিল এই ভেবে যে আমার বাড়ির হারিয়ে যাওয়া খুশি আবার ফিরে এসেছিল। তো বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে লেটেস্ট গল্পগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।